आपकी আদালতে আম আদমি পার্টির নেতা কুমার বিশ্বাসের ওপর অভিযোগ হলো যে ইনি নিজের পার্টির সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্র করেছেন। আম আদমি পার্টির সরকারের মন্ত্রী গোপাল রায় বলেছেন যে আপনি এমসিডি ইলেকশন হেরে যাওয়ার পর কেজরিওয়ালের সরকার ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন। চেষ্টা নয়, ষড়যন্ত্র করেছিলেন অ্যাকচুয়ালি। না দেখুন, পার্টির কিছু লোকজন বলছে যে এটা তাদের নিজস্ব বক্তব্য। সঞ্জয় সিং বলছেন যে না, উনি হলেন আমাদের নেতা, উনি আমাদের সঙ্গী, আমরা দেখা করব। ওরা বলছে যে এরকম করেছিল। তো এটা তো একরকম রাজনৈতিক খামতি যে আপনি একজন মানুষের সম্পর্কে এত কিছু জানেন আর আপনি তাকে রাজস্থানের নেতা বানিয়ে দিলেন। 2-4টের পিএসসির যে মিটিং হয়েছিল সেখানে তাকে ডেকে পাঠালেন। দ্বিতীয়ত উনি বলেন যে ওনার বাড়িতে বিধায়ক দেখা করতে আসতেন। আমার বাড়িতে সমস্ত বিধায়করা আসা যাওয়া করতেন। যখন যখন আপনি অদলীয় বিধায়কদের ফেরত পাঠিয়ে দিয়েছেন ক্রমাগত গালিগালাজ করে, যখন যখন আপনি তাদের সঙ্গে দেখা করেননি, যখন যে কাজগুলো হয়নি, তখন তারা বরিষ্ঠতম নেতা হিসেবে কুমার ভাইয়ের কাছেই এসেছিল। আর আমি এই কথাটা ওনাকে গিয়ে বলতাম যে ভাই, এই বিধায়ক রেগে গেছেন, ওনার এই সমস্যা রয়েছে, একবার ওনার কথা শুনে নিন। সো আমি আগেও বলেছিলাম, যুদ্ধের একটা ছোট্ট নিয়ম আছে। আপনি বধ করুন, তাতে কোনো সমস্যা নেই, অভিমন্যুকে হত্যা করে ফেলুন, মৃতদেহকে নিয়ে নাড়াঘাটা করবেন না, কারণ মৃতদেহ খেতে তো শকুনরাই আসে। আর এখন পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে আপনারা এই পর্যায়ে নেমে গেছেন যে শকুনের মতো কাজ করছেন। আর আমি এটা জানি যে কিভাবে এই প্ল্যান প্রোগ্রাম হয়, কারণ আমি এইসব জিনিসগুলোকে নিজের চোখে হতে দেখেছি। কিন্তু এইবার লোকজন মেনে নিতে পারছেন না, বুঝতে পারছেন না। আপনাদের কাছে অজগর ছাপ গুপ্তাজির কথা জিজ্ঞেস করলে আপনারা 7 মাস আগের কথা তুলে আনছেন। কুম্ভকর্ণ অনেক দেখেছি, কিন্তু এই 7 মাস পরে জেগে ওঠা কুম্ভকর্ণ প্রথমবার দেখছি। কিন্তু উনি তো এটা বলেছিলেন যে কপিল মিশ্রাকেও মন্ত্রণালয় থেকে এই কারণে সরানো হয়েছিল যে আপনার সঙ্গে উনি ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। না, এর মানে হলো উনি আবার আমার নেতার উপর প্রশ্ন তুলছেন। আমাদের মুখ্যমন্ত্রী কপিল মিশ্রা বাবুকে বের করে দেওয়ার সময় বলেছিলেন যে ও ঠিকমতো জল বিতরণ করতে পারছে না, তাই ওকে সরিয়ে দিচ্ছি। তাই হয়তো উনি মিথ্যে কথা বলছেন, না হলে ইনি মিথ্যে কথা বলছেন। আর দুজনেই একই মন্ত্রিমণ্ডলে রয়েছেন। আর এটা মোটেই ভালো লাগে না যে মন্ত্রিমণ্ডলে দুজন আলাদা আলাদা মতের হয়ে থাকেন, একদম আলাদা আলাদা দুজন। এটা সঠিক মন্ত্রিমণ্ডল নয়। আমি আশা করি যে এই নিয়ে তদন্ত হওয়া উচিত। যিনি মুখ্যমন্ত্রী স্ট্যান্ডকে খারিজ করে একটা নতুন স্ট্যান্ড এনে দিয়েছেন, এমন মন্ত্রীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কিন্তু পদক্ষেপ নেওয়া উচিত। ওরা সবাই বলে যে আপনার সঙ্গে বিজেপির আঁটঘাট রয়েছে। এমার্জেন্সির আগে ইন্দিরা গান্ধীকে যে যা কিছু জিজ্ঞেস করতো, যাই হয়ে যাক না কেন, পেঁয়াজের দাম বেড়ে গেছে, তো উনি বলতেন যে সঙ্গের হাত আছে। একটা সময় খুব মজা করা হতো, আমি পুরনো রাজনীতিবিদদের সঙ্গে কথা বলি, এটা আবার কোন ধরনের কায়দা যে যাই প্রশ্ন তুলুক না কেন, যে যা কথা বলে সেটা বিজেপির উদ্দেশ্যে। জানি না এরা সব কারা, মানে এই উপরে কথাবার্তা হচ্ছে, উপরে কারা রয়েছে, উপরে যারা 2-1জন রয়েছে তারা বলুক না, এসে বলুক, সামনে এসে বলুক, সবার সামনে। কিন্তু যখন আপনি বুরহান ওয়ানির প্রশ্নের উত্তরে সেই কথাই বলবেন যেটা বিজেপি বলেছিল, আপনি যখন কাশ্মীরের প্রশ্ন নিয়ে সেই কথাই বলবেন যেগুলো নরেন্দ্র মোদী বলেন, তাহলে প্রশ্ন তো উঠবেই। মানে যেহেতু বুরহান ওয়ানি একজন সন্ত্রাসবাদী আর আমি যদি সেনাবাহিনীকে সমর্থন না করি, তাহলে আমি বিজেপি হয়ে গেলাম। এটা কি ধরনের অদ্ভুত কথা ভাই? বিজেপি ভালো কাজ করবে, এই তো কংগ্রেসের জন্য একজন বিধায়ক বাবু রাহুল গান্ধী বাবুর সভাতে পুলিশের লোকজনের সঙ্গে বাজে ব্যবহার করেছিলেন। পরে রাহুল গান্ধী ওনাকে বলেছিলেন যে বাইরে গিয়ে ক্ষমা চেয়ে আসুন। আমি আমার পার্টির প্রথম রাষ্ট্রীয় প্রবক্তা যে টুইট করে রাহুল গান্ধীকে শুভেচ্ছা জানিয়েছি, আপনি ভালো রাজনীতি প্রারম্ভ করেছেন, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, খুব ভালো কাজ করেছেন। যেই ভালো কাজ করবে, কংগ্রেস করুক বিজেপি করুক, অবশ্যই প্রশংসা করা উচিত। যদি খারাপ করা হয় তাহলে চৌমাথায় দাঁড়িয়ে বলবো, গত 1 বছরের মধ্যে নরেন্দ্র মোদী সরকারের নীতির বিরুদ্ধে, ওনার নিজস্ব অবমাননার বিরুদ্ধে আমি একা একজন মানুষ যে জোর গলায় বলছি। যে জোর গলায় বলতো, ক্রমাগত বলতো, সে তো বলছেই না, আমি তো একাই বলে যাচ্ছি। তারপরেও বলা হচ্ছে যে আমি বিজেপির সঙ্গে রয়েছি, এটা তো অন্যায় কথা। দেখুন, জেএনইউতে যা হয়েছিল সেখানে আপনি পার্টি লাইন থেকে সরে গিয়ে কথা বলেছিলেন। নিশ্চিত রূপে জেএনইউতে যারা স্লোগান দিয়েছিল ভারতের টুকরো করা হবে, আমি সেটা সহ্য করিনি। কিন্তু আমার প্রথম টুইটটা দেখুন, আমার প্রথম টুইটে আমি এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর উপর প্রশ্ন তুলেছিলাম যে আপনি গৃহমন্ত্রী, দিল্লি পুলিশ আপনার হাতে, লজ্জা হওয়া উচিত আপনার যে আপনি থাকা সত্ত্বেও জেএনইউতে স্লোগান দেওয়া হয়েছে। কেন ওই 8 জন বদমাশকে গ্রেপ্তার করা হলো না যারা ভারতের বিরুদ্ধে স্লোগান দিয়ে বাইরে পালিয়ে গেল? কি ধরনের দিল্লি পুলিশ আপনার? প্রথম প্রশ্ন আমি স্বরাষ্ট্রমন্ত্রীর উপর তুলেছি, দ্বিতীয় প্রশ্ন আমি তুলেছি এর ওপরে, আর তৃতীয় প্রশ্ন আমি ভেতরে বলেছিলাম যে এদের সঙ্গে দাঁড়াবেন না। জেএনইউ এর সততা বেঁচে থাক, এটা একটা গুরুত্বপূর্ণ সংস্থা, এটা একটা বিরাট বড় তক্ষশিলা, এর পবিত্রতা বজায় থাকুক, এর জন্য আমি বলবো। কিন্তু সেখানে ঢুকে যে কোনো বদমাশ ভারতবর্ষের বিরুদ্ধে স্লোগান দেবে আর আমি চুপ করে বসে থাকবো? তখন চুলো হয়ে যাক পৃথিবীর সবকিছু, আমি জোর গলায় বলবো আর চিৎকার করে বলবো, এতে দোষের কি আছে? আমি এই তো কিছুদিন আগে বলেছিলাম যে पुरानी दोस्ती को इस नई ताकत से मत तोलो, पुरानी दोस्ती को इस नई ताकत से मत तोलो, ये संबंधों की तुरपाई है, षड्यंत्रों से मत खोलो, ये संबंधों की तुरपाई है, षड्यंत्रों से मत खोलो। मेरे लहजे की छैनी से गढ़े कुछ देवता जो कल मेरे शब्दों पे मरते थे, वो अब कहते हैं मत बोलो। এটা তো কোনো কথা হলো না যে আপনাকে যদি পছন্দ হয় তাহলে আমি আপনার সবথেকে পছন্দের আর পার্টির একজন হিরো। আপনিও তো কম পেছনে লাগেন না। সুষমা স্বরাজ যখন ইউনাইটেড নেশনে ভাষণ দিয়েছিলেন, সবার আগে আপনি ময়দানে গিয়েছিলেন প্রশংসা করতে। না,
আমি লন্ডনে ছিলাম, আমি আমার হোটেলে বসে দেখছিলাম, আর আমি পিছনে বলছি, গত ইলেকশনে আমাদের দুজনের মধ্যে টিপ্পনির কারণে সুষমা ম্যাডাম আমাকে ব্লক করে দিয়েছিল টুইটারে। ব্লক করুন না, কোনো সমস্যা নেই, ব্লক করছেন, ওটা ওনার স্বাধীনতা। কিন্তু কিছুদিন আগে উনি আমাকে আনব্লক করে দিয়েছেন, সেটা ওনার নিজস্ব মতামত, হতেই পারে আমার আওয়াজ উনি শুনতে চান না। কিন্তু যখন উনি পাকিস্তানের সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে বলেছিলেন, আর বিশেষ করে যখন উনি হিন্দিতে বলেছিলেন, প্রাণোজ্জ্বল হিন্দিতে, তাই যে মা হিন্দি এইসব দিয়েছেন, যে মা হিন্দি এইটুকু যোগ্য তৈরি করেছেন যে দেশের সব থেকে বড় আদালতে এসে বসে আছি, তার শত্রুর বিরুদ্ধে অস্ত্র হিসেবে এত সুন্দরভাবে প্রয়োগ হতে দেখে আমি গদগদ হব না কেন, প্রশংসা করব না কেন? শুধু কি পার্টির লাইনের বাইরে বলে, নাকি এই কারণে যে পার্টিকে জিজ্ঞেস করবো যে লাইন থেকে বেরিয়ে যাচ্ছি না তো? तो लीक लीक तीनों चलें कायर कूद कपूत, बिना लीक तीनों चलें सायर सिंह सपूत। এটাই আমি লিখেছিলাম। কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের তো নিশ্চয়ই খারাপ লাগে যখন আপনি নরেন্দ্র মোদীর প্রশংসা করেন। না, কিন্তু আমি সব জায়গায় তো অরবিন্দেরই প্রশংসা করি। যদি ভোটের জন্য সবকিছু হতো তাহলে নরেন্দ্র মোদী 2002 সাল থেকে আমার বন্ধু। আপকি আদালতে তো আপনার সামনেই উনি বলে গেছেন যে হ্যাঁ, কুমার আমার পুরনো পরিচিত, উনি আমার পুরনো শ্রোতা, উনি আমার প্রশংসক, রাতের পর রাত সামনে বসেছিলেন। তাই আমার যদি রাজনীতি শুরু করতেই হতো তাহলে তো আমি সেখান থেকেই সব থেকে বড় প্রস্তাব পেয়েছিলাম, ওখান থেকেই শুরু করতে পারতাম। কিন্তু আমার মনে হয়েছিল যে এটা নতুন সম্ভাবনাশীল রাজনীতি, এটা বিপক্ষের নয়, বিকল্পের রাজনীতি। যেটা বিজেপি বা কংগ্রেস করে এটা তার থেকে আলাদা ধরনের রাজনীতি। আমরা এই অপদার্থ দলের সামনে বাছুরকে লেলিয়ে দিই আর বাছুররা জিতে যায়। আমরা কি করে জানবো যে ধন পশুদের আগে থেকেই পালন করা হয়েছে, যারা আমাদের বাছুরগুলোকে মারিয়ে দেবে, যা রাজ্যসভার লোকসভাতে বলা হয়েছিল? আমি সবসময় স্পষ্ট কথাই বলি। তাহলে এ নিয়ে আপনি কোনো কবিতা লেখেননি? হ্যাঁ, আমি একটা কবিতা লিখেছি গত 5, 7, 10 দিনের মধ্যে। আমি জানতাম যে এরকম কিছু একটা হবে, তাই 3 দিনের মধ্যে একটা কবিতা লিখেছি। আর এটা আমাকে সবসময় বলা হতো, লালকেল্লার কবি সম্মেলনে বলেছিল আমার নেতা, আমার ভাই, যে দিনকর বাবু নেহেরু বাবুকে কবিতা শুনিয়েছিল, আর তুই আমাকে নিয়ে কবিতা লিখিস না? স্যার, আপনি আমাকে নিয়ে কবিতা লেখেন না? আপনি কেমন ধরনের কবি বন্ধু? তাই আমি হয়তো জীবনের প্রথম বা শেষ কবিতা লিখেছি। আর আমি এটা শোনাচ্ছি, যারা শুনতে চাও শুনতে পারো। আর এটা শুধু কেবলমাত্র তাদের জন্য নয়, এটা 47, 77, 15, 17 প্রতিটা আন্দোলনের প্রভাবের জন্য পরিবর্তন হওয়ার আকাঙ্ক্ষা জন্মানোর পরের কবিতা। এতে একটা স্তবক নেতাদের নিয়ে রয়েছে, একটা কর্মকর্তাদের নিয়ে, একটা আমাকে নিয়ে। আমি পড়ে শোনাচ্ছি, শুনুন। कि प्रतिमाओं में पूजा उलझी। এই नेता সেই নেতা। আপনি ব্যানার দেখতে পান তো, বড় গণেশ, ছোট গণেশ, ছোট গণেশ, ছোট গণেশ। प्रतिमाओं में पूजा उलझी, विधियों में उलझा भक्ति योग। सच्चे मन से षड्यंत्र रचे, झूठे मन से सच के प्रयोग। सच्चे मन से षड्यंत्र रचे, झूठे मन से सच के प्रयोग। जो प्रश्नों से डह जाए वो, जो प्रश्नों से डह जाए वो, किरदार बनाकर क्या पाया? जो प्रश्नों से डह जाए वो, किरदार बनाकर क्या पाया? जो शिलालेख बनता उसको अखबार बनाकर क्या पाया? प्रतिमाओं में पूजा उलझी, विधियों में उलझा भक्ति योग। सच्चे मन से षड्यंत्र रचे, झूठे मन से सच के प्रयोग। जो प्रश्नों से डह जाए वो, किरदार बनाकर क्या पाया? जो शिलालेख बनता उसको अखबार बनाकर क्या। প্রথম স্তবকটা শুনুন। कि तुम निकले थे लेने स्वराज। কবিদের একটা বিশেষত্ব আছে যে উনি শুধু ইশারা করেন না, সবাই বাবা করে বুঝে নেয়। कि तुम निकले थे लेने स्वराज, सूरज की सुर्ख गवाही में। तुम निकले थे लेने विकास। দিল্লিবাসীরাও শুনুন আর বড়রাও শুনুন। तुम निकले थे लेने विकास, सूरज की सुर्ख गवाही में। पर आज स्वयं टिमटिमा रहे जुगनू सी नौकरशाही में। पर आज स्वयं टिमटिमा रहे जुगनू सी नौकरशाही में। सब साथ रहे, सब उत्सुक थे तुमको आसन तक लाने में। सब साथ रहे, सब उत्सुक थे तुमको आसन तक लाने में। कुछ सफल हुए निर्वीर्य तुम्हें यह राजनीति समझाने में। कुछ सफल हुए निर्वीर्य तुम्हें यह राजनीति समझाने में। যারা আক্রমণ করছে, इन आत्म प्रवंचित बौनों का, इन आत्म प्रवंचित बौनों का दरबार बनाकर क्या पाया? जो शिलालेख बनता उसको अखबार बनाकर क्या पाया? प्रतिमाओं में पूजा उलझी, विधियों में उलझा भक्ति योग। ছোলা খেয়ে ছেলেমেয়েরা লড়াই করেছে,
সেই সব ছেলে মেয়েদের কথা মনে করি, তাদের তপস্যা, তাদের চেহারা মনে আছে যারা চাকরি ছেড়ে এসেছিল। कितनी पीड़ा, कितनी आहें, कितने आंसू, कितनी रातें, कितनी पीड़ा, कितनी आहें, कितने आंसू, कितनी रातें, सरकारी तिरस्कार सहकर भी कोई मोल नहीं मांगे, सरकारी तिरस्कार सहकर भी कोई मोल नहीं चाहे, महलों के राजभोग शबरी माता की झूठन क्या जाने, महलों के राजभोग शबरी माता की जूठन क्या जाने, सत्ता के सहचर संघर्षी सपनों की टूटन क्या जाने, सत्ता के सहचर संघर्षी सपनों की टूटन क्या जाने, खुद से अधिकार छिने ऐसी, खुद से এলজি আমাদের কি ক্ষতি করবে? কেন্দ্র আমাদের কি ক্ষতি করবে? खुद से अधिकार छिने ऐसी सरकार बनाकर क्या पाया, जो शिलालेख बनता उसको अखबार बनाकर क्या पाया, प्रतिमाओं में पूजा उलझी। শেষের স্তবকটা নিজের জন্য পড়ছি। हम शब्द वंश के हरकारे, सच कहना अपनी परंपरा, কেউ নেহরু হতে না পারলেও আমি দিনকার হওয়ার চেষ্টা করব। हम शब्द वंश के हरकारे, सच कहना अपनी परंपरा, हम उस कबीर की पीढ़ी जो बाबर अकबर से नहीं डरा, हम उस कबीर की पीढ़ी जो बाबर अकबर से नहीं डरा, पूजा का दीप नहीं डरता इन षड्यंत्री आभाओं से, पूजा का दीप नहीं डरता इन षड्यंत्री आभाओं से, वाणी का मोल नहीं चुकता अनुदानित राज्य सभाओं से, पूजा का दीप नहीं डरता इन षड्यंत्री आभाओं से, वाणी का मोल नहीं चुकता अनुदानित राज्य सभाओं से, जिसके विरुद्ध था युद्ध, যে রাজনীতির কংগ্রেস বিজেপি যেখান থেকে এসেছে, जिसके विरुद्ध था युद्ध उसे हथियार बनाकर क्या पाया, जो शिलालेख बनता उसको अखबार बनाकर क्या पाया, प्रतिमाओं में पूजा उलझी, विधियों में उलझा भक्ति योग, सच्चे मन से षड्यंत्र रचे, झूठे मन से सच के प्रयोग, जो प्रश्नों से डह जाए वो किरदार बनाकर क्या पाया, जो शिलालेख बनता उसको अखबार बनाकर क्या पाया। আপনার ভেতরের কবি অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিল। যে প্রশ্নগুলো আমি জিজ্ঞাসাই করিনি সেগুলোর উত্তরও পেয়ে গেছি। এই কবিতাটা ইতিহাসের পাতায় তোলা থাকবে রজতবাবু। আমার আয়ু আপনার আয়ু ঈশ্বর দ্বারা নির্ধারিত। 100 বছর, আশা করি আমি সবাই যেন 100 বছর বাঁচে, সবার আয়ু নির্ধারণ করা রয়েছে, শব্দের আয়ু কিন্তু নির্ধারিত করা নেই। কালখণ্ডে যদি কখনো এর মোকদ্দমা হয় কালের আদালতে, যেমন আপনার আদালত, কিন্তু সময়ের আদালতে যদি এর মোকদ্দমা হয়, তাহলে আমার শরীর না থাকার পরেও আমার সাক্ষী হয়ে, আমার সমকক্ষ হয়ে ইতিহাসকে বলবে যে আমি কি বলতে চেয়েছিলাম আর কি বলে গেছি।